সুপ্রভাত তোমাদের সবাইকে। সঙ্গে এডুকেশন অনলাইনে তোমাদেরকে আজকে আবারও আরেকবার সুস্বাগতম। দেখো, আমরা বিভিন্ন ভাষা বিষয় পড়তে গিয়ে দেখেছি যে আমরা পড়তে পারি ঠিকই, কিন্তু যদি ফরেন ল্যাঙ্গুয়েজ হয় ইংলিশের মতো, তাহলে সেক্ষেত্রে আমাদের কিছু সমস্যা হয়। কোন জায়গাটায় বেশি সমস্যা সেটা হচ্ছে বিশেষত লেখার ক্ষেত্রে, রাইটিং স্কিলে। তার কারণ আমরা ইংরেজি হয়তো পড়তে পারি, বুঝিও, কিন্তু লেখার ক্ষেত্রে আমাদের কিছু কিছু মিস্টেক হয়। তার কারণ হচ্ছে আমরা গ্রামেটিক্যাল ইম্পোজমেন্ট প্রপারলি করতে গিয়ে হয়তো অসুবিধা হয়, বা একটা সেন্টেন্স কনস্ট্রাকশন করতে আমাদের অনেক ক্ষেত্রে প্রবলেম হয়। এই কারণের জন্য আমাদের রাইটিং স্কিলে অনেকের ভীতি থাকে, অনেকে নাম্বারও কম পান। কিন্তু সঠিকভাবে রাইটিং স্কিলকে অধ্যাবসায় করলে, প্র্যাকটিস করলে, এবং তার কিছু টেকনিক্স আছে, তোমরা সবসময় মাথায় রাখবে যে নাম্বার তোলবার জন্য টিচারেরা সবসময় বলেন যে তুমি প্রপার টেকনিককে ফলো করো। এই কারণের জন্যই অনেকে শিক্ষকদের কাছে পড়েন, তার পাঠ নেন, যে হোয়াট ইজ দ্য প্রপার টেকনিক্যালিটি তার নাম্বারটা তোলবার ক্ষেত্রে। তো সেই কাজটা তোমাদেরকেও করতে হবে, তার জন্য শিখতে হবে। শেখার কোনো শেষ নেই আর শেখার কোনো অন্ত নেই। যত শিখবে তোমরা তত বেশি ভালোভাবে তোমরা রাইটিং স্কিল এর ক্ষেত্রে তোমরা পারফর্ম করতে পারবে, ডেফিনেটলি নাম্বার পাবে। আচ্ছা, এটা তো গেল হচ্ছে স্কুলের একটা অ্যাকাডেমিক পার্ট। একটা কথা তোমরা জেনে রেখো, তোমাদের দাদা হিসাবে আমি বলছি, যদি তোমরা প্রপার বাংলা এবং ইংরেজি, এই যে দুটো ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের শিখতে হয় মূলত, এই দুটোতে যদি তুমি ভালো করে লিখতে পারো, তার ইউটিলিটি কিন্তু সারা জীবন তোমাকে একটা আউটকামস দিয়ে আসবে। ইংরেজিতে বিভিন্ন ক্ষেত্রে লেটার, বিভিন্ন ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করবার ক্ষেত্রে লেটার লেখা ভীষণভাবে জরুরি, ভীষণভাবে। তো এটা তোমাদের কাজে লাগবে। বাংলার ক্ষেত্রেও তাই, যদিও বা আজকে ইংরেজি ক্লাস, তো কাজে ইংরেজি নিয়ে একটু বলি। ইংরেজিতে চিঠি লেখা, অ্যাপ্লিকেশন লেখা যে কোনো সেক্টরে হতে পারে, ভীষণভাবে দরকার। কাজেই রাইটিংয়ের প্রতি গুরুত্ব দিতে হবে। আজকে স্যার রয়েছেন মানস ঘোষাল, আমার এই নিয়ে 2 দিন বা 3 দিন আমি অনুষ্ঠান করছি। মানসবাবু রয়েছেন, আমি স্বাগত জানাই স্যারকে আজকের অনুষ্ঠানে। নমস্কার। সঙ্গে আজকে নবম আর দশম শ্রেণীর রাইটিং স্কিল, এর ক্ষেত্রে রিপোর্ট রাইটিং অনেকটা, রিপোর্ট রাইটিংটা আমাদের পেশার সঙ্গে খানিকটা সংযুক্ত, সম্পৃক্ত। যারা সাংবাদিক রয়েছেন তাদেরকে রিপোর্ট রাইটিং করতে হয়। তো সেটা কিভাবে তোমরা করবে? তোমরা তো প্রফেশনাল ডোমেনে করবে না, তোমরা হয়তো স্কুলের নাম্বার তোলবার ক্ষেত্রে আপাতত, কিন্তু এটা হচ্ছে বেস, এটা হচ্ছে ভিত। এটাকে তোমাদের ভালো করে শিখতে হবে। তার পরবর্তীকালে এর উপর তোমরা কারিগরি করবে, তার উপর অর্নামেন্টেশন হবে, সেগুলো পরের কথা। কিন্তু হোয়াট ইজ দ্য বেসিক অফ দ্য রিপোর্ট রাইটিং, হোয়াট ইজ রিপোর্ট, এগুলো জানা খুব দরকার। তো এসো, আমার কথা আমি এখানে থামাই। স্যারের সঙ্গে তোমাদের ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছি। স্যার তোমাদেরকে বলবেন কি করে রিপোর্ট লিখতে হয়, কিভাবে রাইটিং স্কিলে আরও বেশি পাওয়ার ডেভেলপমেন্ট করতে হয়। যদি তোমাদের কোনো কোয়ারি থাকে, কোয়েশ্চেন থাকে, কোনো জায়গায় কোনো ডাউট থাকে, ডেফিনেটলি আজকের অনুষ্ঠানে সরাসরি তোমরা ফোন করতে পারো। এটা তোমাদের জন্য সিটিভিএনের একটা গোল্ডেন অপশন অ্যান্ড অপরচুনিটি, যে তোমরা সরাসরি এই ক্লাসরুমের সঙ্গে যুক্ত হতে পারো। মানে তোমরা ভাবতে পারো যে তোমরা ক্লাসেই রয়েছো। সারা বাংলা, আসাম, ত্রিপুরা, সারা ভারতবর্ষের যেখানে যেখানে আমাদের টেলিকাস্টিং হচ্ছে এই অনুষ্ঠান, তোমরা সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। তো এটা একটা ছোট স্কুল নয়, এটা একটা বিরাট বড় স্কুল। সেই স্কুলে এনজয় করো, আনন্দ করে শেখো, এনথুয়াজিস্টিক্যালি শেখো। এটা হচ্ছে সব থেকে আগে দরকার। আমি স্বাগত জানাবো আরেকবার মানস ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন, স্যারকে। যদি প্রথমে কিছু ছাত্রদের রাইটিং স্কিল সম্পর্কে স্যার আপনার অ্যাডভাইস দেওয়ার থাকে, সেটা আপনি দিন, এবং তারপরে আমরা পার্টিকুলার আজকে যে রিপোর্ট রাইটিং যে ইস্যু, আমরা সেখানে আসবো। কিন্তু তার আগে আমার মনে একটু মানসিক সাহস দরকার রাইটিং স্কিলের ক্ষেত্রে। স্বাগত। সুপ্রভাত আমার প্রিয় ছাত্রছাত্রী যারা আছো। এর আগেও আমি বেশ কয়েকটা ক্লাস করিয়ে গেছি। তো তোমরা যারা নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পড়ছো, স্কুল পরিবেশটা ফিরে পেয়েছো, খুব একটা ভালো লাগার বিষয়। কারণ স্কুলের পরিবেশ তোমরা বিগত প্রায় 1.5 বছর বা 2 বছরের কাছাকাছি সময় মিস করছিলে, এখন সেটা অনেকটা ফিরে পেয়েছো। সেটা পূর্ণ উদ্যমে কাজে লাগাও। সামনেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা অনেক স্কুলেই শেষ হয়ে গেছে, অনেক স্কুলে হয়তো আজকালের মধ্যে শেষ হয়ে যাবে। তো টেস্ট পরীক্ষা একটা পার্ট, যেমন তোমরা কেমন দিয়েছো, মানে প্রায় ধরে নাও 2 বছর তোমরা স্কুলের যেটা অফলাইন এক্সামিনেশন সেটার স্বাদ পাওনি। তো এখন সেই অফলাইন এক্সাম তোমরা দিচ্ছ, তোমাদের একটা ভীতি কাটছে, যে অনেকটা অনভ্যস্ত হয়ে গেছিলে পরীক্ষা না দেওয়ার ফলে। তো সামনেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তার জন্য যথেষ্ট প্রিপারেশন নেবে আশা করি। স্টুডেন্টস যারা আছো দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, এবং অন্যান্য ক্লাস যারা এখন স্কুল খোলেনি, হয়তো
পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে, প্যান্ডেমিক সিচুয়েশন যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে, তাহলে আবার স্কুল খুলে যাবে, হয়তো জানুয়ারিতেই খুলবে। তো যাই হোক, তো তার আগে আমি কতগুলো কথা বলে নিই। স্যার তো আমাদের সঞ্চালক মহোদয় সবই বলে দিলেন, আমার কাজ অনেক হালকা হয়ে গেল। ঠিক আছে, সঞ্চালক মহোদয় যা বলেছেন আমার আর কিছু বলার নেই। না, অ্যাকচুয়ালি আমার কি হয়েছে, আমি দেখেছি ছাত্রছাত্রীদের খুব কাছে, আমার নিজের জীবনটা আমি আজকেও ঠিক, ঠিক, ঠিক। রিয়েলাইজেশনের ঠিক, মধ্যে ঠিক, আসে যে আমি যখন রাইটিং করতাম তখন ইংরেজিতে ভয় লাগতো, সেন্টেন্স কি করে কনস্ট্রাক্ট করবো আর ভয় লাগতো। ঠিক, ডেফিনেটলি আমার মনে হয় যে তোমরা যারা অনুষ্ঠান দেখছো তাদেরও এটা ভীতি ঠিক, আছে, ঠিক, একটা ঠিক। বড় পার্সেন্টেজ, সবার নয়, ঠিক। একটা বড় অংশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, প্রথমেই সিটিবিএন কর্তৃপক্ষ যারা আমার সঞ্চালক মহোদয়গণ আছেন তাদেরকে, এবং সিটিবিএন কর্তৃপক্ষ যারা ব্যাকগ্রাউন্ডে কাজ করছেন, নিরলস পরিশ্রম করে তোমাদের এই সুন্দর অনুষ্ঠানটা প্রায় 2 বছরের কাছাকাছি সময় তোমাদের সামনে নিয়ে আসছেন, ঠিক। এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। হয়তো তোমরা ভাবছো ছোটোখাটো ব্যাপার, সকালবেলা 40 মিনিট 45 মিনিট ক্লাস কী যায় আসে, কিন্তু এর পিছনে যে একটা বিশাল নিরলস পরিশ্রম আছে, সেটার জন্য আমি সিটিবিএন কর্তৃপক্ষকে আন্তরিক সাধুবাদ জানাই প্রথমত। তারপরে দ্বিতীয়ত আমি স্টুডেন্টদের জন্য কিছু বলি। তোমরা সিন এবং আনসিন যারা নবম দশম শ্রেণী রয়েছে তাদের জন্য বলি, সিন এবং আনসিনটা তোমাদের কাছে অনেকটা হালকা, কারণ আমি আমার পড়ানোর অভিজ্ঞতা দিয়ে বলতে পারি সিন আনসিনকে নিয়ে তোমরা ভয় পাও না। ভয় পাওয়ার জায়গা দুটো, একটা হচ্ছে গ্রামার, আর তার চেয়েও সবচেয়ে বড় ভয় পাওয়ার জায়গা সেটা হচ্ছে তোমার রাইটিং। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যেটা মাধ্যমিকের যেটা সিস্টেম রয়েছে, সেখানে 30 নম্বর রাইটিং স্কিল আছে, 3টে রাইটিং আসে। তো আমি একটুখানি যারা 2022 সালে মাধ্যমিক বসবে তাদের জন্য একটু বলে দিই। তো তোমরা দেখো, যেহেতু বিগত বছর পরীক্ষা হয়নি, তো বিগত বছর পরীক্ষা হলে কিছু একটা সাজেশন করা যেত, কিন্তু যেহেতু পরীক্ষা হয়নি বিগত বছরে, তোমাদের কিন্তু যেটা সিলেবাস আছে সেই সিলেবাসের যে রাইটিংটা আছে সেটা কিন্তু মোটামুটি তোমাদের প্র্যাকটিস করে যেতেই হবে। তার মধ্যে আমি বলে দিই, মাস্ট যেগুলো করতেই হবে সেটা হচ্ছে প্যারাগ্রাফ উইথ বায়োগ্রাফি রাইটিং। আমি একটা ক্লাসে বায়োগ্রাফি করিয়ে গেছি। 2 হচ্ছে তোমার লেটার রাইটিং, বোথ ফর্মাল এবং ইনফর্মাল, দুটোই প্র্যাকটিস করবে। 3 নম্বর হচ্ছে নোটিশ রাইটিং, যেটা আমি করিয়ে গেছি আগের ক্লাসে। 4 নম্বর হচ্ছে আজকে যেটা আমি করাবো রিপোর্ট রাইটিং, ডিটেলস রিপোর্টটা আমি তোমাদের সামনে নিয়ে আসবো। 5 নম্বর হচ্ছে স্টোরি রাইটিং। 6 নম্বর তোমার প্রসেসিং, যেটা আর কি যেটা আমরা কোনো প্রস্তুত প্রণালী বলি, এটা। এইগুলো তোমাদের কিন্তু করতেই হবে, কারণ এগুলো যেহেতু বিগত বছরে পরীক্ষা হয়নি, বিগত বছর পরীক্ষা হলে কিছুটা সাজেশন করা যায়, কিন্তু সেই সাজেশন করা সম্ভবপর নয়। তোমাদের যেগুলো আমি বললাম সেগুলো করবে। আর আরেকটা কথা বলি, এই রিপোর্ট শুরু করার আগে তো শেষের দিকে সময় নাও পেতে পারি, অনেকে স্টুডেন্টরা বলে স্যার সাজেশন। দেখো, রিপোর্ট রাইটিংয়ে সাজেশন সেইভাবে হয় না, তবু আমি তোমাদের কয়েকটা বলছি যেগুলো একটু প্র্যাকটিস করবে। প্রথমেই বলে দিই, সাজেশন নয় এটা, তবু সাজেশনের মতো করে প্র্যাকটিস করো। এক হচ্ছে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট, সেটা বাস অ্যাক্সিডেন্ট হতে পারে, সেটা রোড অ্যাক্সিডেন্ট হতে পারে, রেলওয়ে অ্যাক্সিডেন্ট হতে পারে, অ্যাক্সিডেন্ট সম্পর্কে রিপোর্ট রাইটিং তোমরা প্র্যাকটিস করে। 2 হচ্ছে তোমার ফায়ার, অর্থাৎ কোনো জায়গায় আগুন লেগেছে, আগুন লাগার ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে 2। 3 নম্বর হচ্ছে রবারি, ধরো কোনো জায়গায় মানে চুরি ডাকাতি হয়েছে, ব্যাংক ডাকাতি হয়েছে, বা কোনো ফ্যাক্টরি লুট হয়েছে, তো এই ধরনের রবারি একটা করবে, 3টে। 4 নম্বর হচ্ছে তোমার কোনো ইভেন্ট, অর্থাৎ সেটা স্কুল ইভেন্ট হতে পারে, ক্লাব ইভেন্ট হতে পারে, একটা ইভেন্ট রিপোর্ট তোমরা প্রস্তুত করে রেখো। আর 5 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার যেটা বলবো সেটা হচ্ছে তোমার এই সাম্প্রতিক যে ইয়াস যে তোমার ঘূর্ণিঝড়টা হয়েছে, এই ইয়াস ঘূর্ণিঝড় সম্পর্কিত একটা রিপোর্ট তোমরা করো। তাহলে এই 5টা তোমরা একটু প্র্যাকটিস করো। আমি আরেকবার বলে দিই, যারা 22 সালের মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা যে কোনো অ্যাক্সিডেন্ট, সেটা বাস, রোড অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট করতে পারো। ফায়ার, 3 হচ্ছে তোমার রবারি। নেক্সট হচ্ছে 4 যেটা আমি বলবো কোনো ইভেন্ট, সেটা স্কুল ইভেন্ট হতে পারে, ক্লাব ইভেন্ট হতে পারে, রিপোর্ট। এবং 5 নম্বর হচ্ছে যেটা আমি বললাম ইয়াস যে ঘূর্ণিঝড় সাইক্লোন, এটার ওপরে তোমরা করো। এই মানে এই কটা প্র্যাকটিস করলে পর অনেকটা তোমাদের প্রিপারেশন হয়ে যাবে। যাই হোক, আমি তোমাদের প্রথমে সাজেশনটা একটু বলে দিলাম, এটা বলা দরকার শেষে, তবে আমি তুমি প্রথম বলে দিলাম, কারণ হয়তো শেষে সময় নাও পেতে পারি। তো আমি সরাসরি চলে যাচ্ছি রিপোর্ট, ডিটেলস রিপোর্টে। তো প্রথমে তোমাদের অনেকের ধারণা, অনেক রিপোর্ট রাইটিং আসে, তো রিপোর্ট কি, রিপোর্ট কয় প্রকার, এগুলো একটু জানা দরকার। তো ফার্স্ট আমি বলছি রিপোর্টটা কি, সেটা আমি লিখে বলে দিচ্ছি তোমাদের। দেখো, রিপোর্ট হচ্ছে সকালবেলা প্রত্যেকের বাড়িতেই কম বেশি তোমার একটা নিউজ পেপার আসে, আইদার সেটা বেঙ্গলি হতে পারে অথবা ইংলিশ হতে পারে।
তো বাংলাই হোক বা ইংরাজি হোক, বাংলা যে নিউজ পেপারটা তোমাদের বাড়িতে সংবাদপত্রটা আসে, সেটার যে খবরগুলো থাকে প্রত্যেকটা খবরকে বাংলায় বলা হয় প্রতিবেদন। আর সেটা যদি ইংলিশ নিউজ পেপার অনেকের বাড়িতে তোমাদের আসে, সেটা যদি ইংলিশ নিউজ পেপার হয়, ইংলিশ নিউজ পেপারে যে খবরটা থাকে সেটাকে আমরা বলবো রিপোর্ট। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। তা রিপোর্টটা কি? দেখো, রিপোর্ট ইজ টু গিভ অ্যাজ নিউজ। এই যে টু গিভ অ্যাজ নিউজ, এটা হচ্ছে রিপোর্টের ডেফিনেশন। রিপোর্ট ইজ টু গিভ অ্যাজ নিউজ, যেটা অর্থাৎ যেটা আমরা সংবাদ হিসেবে পরিবেশন করছি সেটাকে আমরা রিপোর্ট বা প্রতিবেদন বলবো। টু গিভ অ্যাজ নিউজ, এটা হচ্ছে রিপোর্ট। তাহলে হোয়াট ইজ রিপোর্ট? রিপোর্ট ইজ টু গিভ অ্যাজ নিউজ, এটুকু মনে রাখলেই হবে। তো পরীক্ষার সময় হোয়াট ইজ রিপোর্ট আসবে না, কিন্তু জানা দরকার এটা, যেহেতু তোমরা শিখছো। আর আরেকটা কথা বলে দিই, স্যার যেটা আমাদের সঞ্চালক মহোদয় যেটা বললেন, যে তোমরা যে রিপোর্ট রাইটিং শুধু পরীক্ষার জন্য মাধ্যমিকে শিখছো, এটা তো ঠিকই, কিন্তু আগামী দিনে যারা তোমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে জার্নালিজম এবং ম্যাস কমিউনিকেশন সাবজেক্ট আছে, এবং পরবর্তীকালে এটা নিয়ে গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন করা যায়, এবং পরবর্তীকালে এই যে তোমরা সাংবাদিকদের দেখুন, বা আমাদের পাশে যিনি সঞ্চালক মহোদয় বসে আছেন, এরা কিন্তু এই ধরনের কোর্স করার পরে তারপর কিন্তু এখানে বসার সুযোগ পেয়েছেন। তোমরা পরবর্তীকালে যারা জার্নালিজম ম্যাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা শুরু করবে, তাদের কিন্তু এই ধরনের রিপোর্ট রাইটিং একটা দক্ষতা অর্জন করতে হয়। এই যে স্যার কিন্তু আগেই বলেছেন যে নিজের লেখার যে একটা স্বকীয়তা, নিজের লেখার যে ক্ষমতা, সে আইদার বাংলায় হোক বা ইংরেজি হোক, এটা যদি নিজেদের মধ্যে গড়ে তুলতে পারো, তাহলে সেটা কিন্তু যথেষ্ট তোমার সাহায্যকারী হবে তোমাদের ভবিষ্যৎ জীবনে এগিয়ে চলতে গেলে, একদম সারা জীবনের ক্ষেত্রে। আচ্ছা স্যার, আজকে একটা খুব অদ্ভুত বিষয়, আজকে ক্লাস শুরু করবার আগে একজনের ফোন রয়েছে, আমি কি নিয়ে নেবো? মানে কে কি জানতে চাইছে একটু শুনে নি। হ্যালো, কে রয়েছে ফোনে? হ্যালো, হ্যালো স্যার, আমি স্যার। হ্যাঁ, টিভির আওয়াজটাকে মিউট করে দাও, টিভির আওয়াজটাকে মিউট করে দিয়ে বলো কি প্রশ্ন তোমার, বলো, আমি শুনতে পাচ্ছি, একটু জোরে বলো। টিভির আওয়াজটাকে মিউট করে দাও। হ্যাঁ স্যার, করে দিয়েছি। বলো এবার কি বলছো, কি প্রশ্ন তোমার? স্যার হচ্ছে কি, যখন আমরা হচ্ছে কোনো ইংরেজিতে কোনো কথা বলি বা ইংরেজিতে কিছু লিখি, বা হচ্ছে কোনো স্টোরি রাইট করে নিজের মনে কোনো কথা আমি লিখি, তখন যে সব গ্রামারের প্রয়োজন পড়ে লিখতে, যেসব গ্রামাটিক্যাল, যেসব গ্রামারের সাবজেক্ট গুলোর উপর বেশি চাপ পড়ে লেখার সময়, যেসব গ্রামারটা বেশি দরকার, সেই গ্রামার গুলো কি করে ইউজ করবে তো বললে ভালো হতো। সেই গ্রামার গুলো কি, কোন গ্রামার গুলো বেশি লেখার সময় আর বলার সময় প্রয়োজন বোঝায়। আচ্ছা, খুব ভালো প্রশ্ন। বেশ, আচ্ছা তোমার নামটা কি একটু বলো? আমার নাম জয় ব্যানার্জি, শ্যামনগর কান্তিচন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে প্রশ্ন করছি, ক্লাস 8, কিন্তু 8 থেকে 9 এ উঠে যাবো। বাহ, সুন্দর, ইউ আর ভেরি স্মার্ট, খুব সুন্দর, খুব নাম বলেছো সুন্দর, ভালো প্রশ্ন। স্যার বুঝতে পেরেছেন, স্যার উত্তর দিয়ে দিচ্ছেন। দেখো জয়, তোমাকে বলি, অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণী তোমরা উঠছো, তোমাদের এটাও লাগবে। অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উঠলেই তোমাদের রিপোর্ট রাইটিং এর সম্মুখীন হতে হবে। তো ভালো প্রশ্ন করেছো। তো প্রথমেই বলি, আমি এই রিপোর্টটা শুরু করার আগে তোমার প্রশ্নের উত্তরটা আগে দিয়ে দিই। প্রশ্নটা ছিল যে ইংলিশ রাইটিংয়ের ক্ষেত্রে কোন জিনিসটা আমাদের ধ্যান দিতে হবে, যাতে আমি আমার ভয় লাগে বা রাইটিংটা সঠিকভাবে লিখতে পারি। দেখো, তোমরা না একটা ফর্মুলা মনে রাখবে। ফার্স্ট যেটাকে দেখো সব শিক্ষকই শেখান, SVO ফর্মুলা। SVO যখন রাইটিং লিখবে, এই SVO ফর্মুলাটা কিন্তু তোমাদের মাথায় থাকতে হবে। SVO কি? S ফর সাবজেক্ট, V ফর ভার্ব, O ফর অবজেক্ট। SVO ফর্মুলা, এটা যদি গোলমাল হয়, দেখো তোমরা অনেক সময় কি হয় যে আমি বিদ্যালয়ে যাই, যখন ইংরেজি করতে যাই অনেকেই এরকম করে প্রথম দিকে, আমি ইংরেজি আই, বিদ্যালয় ইংরেজি স্কুল, ঠিক আছে, ইংরেজি গো, আই স্কুল গো লিখে দাও। কিন্তু দেখো, আমি কিন্তু এই জন্যই SVO ফর্মুলাটা বললাম, যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আগে সাবজেক্ট আনবে, তারপর তাহলে আমি যাই বিদ্যালয়, আই গো টু স্কুল, এটা লিখলে ঠিক হবে। কিন্তু তোমরা অনেক সময় যারা 5, 6-এ আমার কাছে শুরু করো, তাদের আমি দেখেছি যে এই ধরনের ট্রান্সলেট তোমরা করতে থাকো, তাদের একটু নলেজটা কম থাকার জন্য এটা হয়। তো তোমরা SVO ফর্মুলাটা মেনে চলবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা গেলো প্রথম। দ্বিতীয় যেটা, যে কোনো রাইটিং লিখতে গেলে তোমাদের কিন্তু টেন্স ধারণাটা একান্ত পরিষ্কার থাকা দরকার। আমি এর আগেও ক্লাসগুলোতে বলেছি, টেন্স, আজকে যে কোনো রাইটিং আমরা লিখতে যাব, যে কোনো রাইটিংয়ের ক্ষেত্রে যদি তোমার টেন্স জানা থাকে, টেন্সের প্রত্যেকটা টেন্সের 4টে করে ফর্ম আছে, স্যারের আগের ক্লাসে আলোচনা করেছেন, ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তেমনি পাস্ট এবং ফিউচারেও। তো তোমার এই 12টা টেন্স ফর্ম যদি তোমাদের ঠিকঠাক তোমরা ধারণা তৈরি করে নিতে পারো, তাহলে কিন্তু কোনো রাইটিংয়ে তোমাদের কাছে শক্ত মনে হবে না। সঙ্গে আরেকটা জিনিস বলে দিই, তোমরা
যে কোনো রাইটিংয়ের ক্ষেত্রে, যেমন আজকে আমি বলবো যে তোমার একটা ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশন ইনডাইরেক্ট ন্যারেশনের একটা ব্যাপার থাকে, সেটাও তোমাদের ধারণা রাখতে হবে। তো আগে টেন্সটা শেখার পর তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জরা ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচের ধারণাটা অর্জন করতে হবে যারা অষ্টম নবম দশম শ্রেণীতে পড়ছো। এবং পরবর্তীতে হচ্ছে তোমার ভয়েস, অর্থাৎ অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের নলেজটা থাকা দরকার। কারণ তোমরা যেমন আমি নোটিস রাইটিংয়ের ক্লাসে বলেছি যেখানে প্যাসিভ ভয়েস ফর্মে লিখতে হয়, তা রাইটিংয়ের ক্ষেত্রে তোমার ফার্স্ট হচ্ছে এসভিও ফর্মুলা, সেকেন্ড হচ্ছে তোমার টেন্স, সব টেন্স ভালো মতো জেনে রাখবে। এক মাস যদি তোমরা যারা অষ্টম নবম দশম শ্রেণীতে পড়ছো যদি ভুলে গিয়ে থাকো বা যারা টেন্সে একটু কাঁচা আছো, একটা মাস টেন্সের একটা ভালো বই একটু পড়বে, ফলো করবে প্রতিদিন একবার করে বা দুবার করে, দেখবে টেন্স অলরেডি শেখা হয়ে যাবে। আমার মনে হয় আপনি একদম মানে আসল কথাগুলো বললেন, হ্যাঁ, একদম অবশ্যই। কি ওয়ার্ডস গুলো এইগুলো ঠিক। যদি শেখা থাকে সত্যি আর গ্রামারে কোনো রাইটিং এর প্রবলেম ঠিক, এসভিও, টেন্স, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, এই কটা হলে পরেই কোনো রাইটিং আটকাবে না। এই কটা তো আশা করি তোমার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। নেক্সট আমি এবার চলে যাই, এই যে রিপোর্ট রাইটিংয়ে দেখো, রিপোর্ট রাইটিং আমি তিনটে ফর্ম, মানে রিপোর্ট রাইটিং হচ্ছে 3 কাইন্ডস, অর্থাৎ 3 প্রকার। একটা হচ্ছে রিপোর্টিং এ ডায়ালগ, এটা অনেকেই জানো না তোমরা, আমাদের সময় ছিল। 2 নম্বর হচ্ছে রিপোর্টিং অ্যান ইভেন্ট। রিপোর্টিং এ ডায়ালগ এক, রিপোর্টিং অ্যান ইভেন্ট, আর হচ্ছে তোমার নিউজ পেপার রিপোর্টিং। নিউজ পেপার রিপোর্টিং, রিপোর্টিং এ ডায়ালগ, রিপোর্টিং অ্যান ইভেন্ট, নিউজ পেপার রিপোর্টিং। এ প্রসঙ্গে একটু বলে নিই, আমি একটু সময় নেব। রিপোর্টিং এ ডায়ালগ কিন্তু তোমাদের এই মুহূর্তে নবম দশম শ্রেণীর সিলেবাসে এখন আর নেই, তো এটা আগে ছিল বা একাদশ দ্বাদশ শ্রেণীতেও ওল্ড সিলেবাসে ছিল। তো রিপোর্টিং এ ডায়ালগ একটু আমি তোমাদের দিয়ে দিই, মানে ইংলিশ মিডিয়াম বোর্ডগুলোতে রয়েছে। রিপোর্টিং এ ডায়ালগ হচ্ছে একটা কনভারসেশন থাকবে, সেই কনভারসেশনটা আগে ন্যারেশন চেঞ্জ ফর্ম করে নিয়ে সেই ন্যারেশন চেঞ্জের যদি সামারাইজ করা হয় সেটাকে বলা হবে রিপোর্টিং এ ডায়ালগ। আবারও বলছি, একটা কনভারসেশন থাকে, সেটাকে আমরা তোমার কি করব, প্রথমে ন্যারেশন চেঞ্জ করে নেব, এবং ন্যারেশন চেঞ্জ করে নেওয়ার পর যদি সেটাকে আমরা সামারাইজ করতে পারি সেটাকে আমরা বলবো রিপোর্টিং এ ডায়ালগ। ঠিক আছে, এটা নিয়ে আমি একটু সময় নষ্ট করব না, কারণ তোমাদের বলে দিলাম রিপোর্টিং এ ডায়ালগ কী। দ্বিতীয়ত হচ্ছে আমরা যেটা যাব রিপোর্টিং অ্যান ইভেন্ট। রিপোর্টিং অ্যান ইভেন্ট কি, প্রথমেই বলেছি, যেমন ধরো কোনো স্কুল বা কোনো ক্লাবে বিভিন্ন অনুষ্ঠান হয়, তো স্কুলে ধরো গোল্ডেন জুবলি ইয়ার সেলিব্রেশন হয়, ডায়মন্ড জুবলি হয়, ঠিক আছে, সিলভার জুবলি হয়, তোমার স্কুলে তোমার যেটা আর কি তোমার অ্যানুয়াল স্পোর্টস ইভেন্ট হয়, স্কুলে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন হয়, বা ক্লাবে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, তার যে তোমার রিপোর্টিং, এগুলোকে রিপোর্টিং অ্যান্ড ইভেন্ট বলে। এটা আসে পরীক্ষায়। আর 3 নম্বর হচ্ছে নিউজ পেপার রিপোর্টিং, অর্থাৎ সংবাদপত্রের উপযোগী যে রিপোর্টিং সেটা নিউজ পেপার রিপোর্টিং বলে। তো তোমাদের সিলেবাসে নবম দশম শ্রেণী ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা আছো তাদের রিপোর্টিং অ্যান্ড ইভেন্ট এবং নিউজ পেপার রিপোর্টিং এই দুটো আছে। তো এই রিপোর্টিং 3 প্রকার তোমরা রিপোর্টিং জেনে নিলে, রিপোর্টিং এ ডায়ালগ, রিপোর্টিং ইভেন্ট এবং রিপোর্টিং নিউজ পেপার রিপোর্টিং, 3 প্রকার জানা হয়ে গেল। রিপোর্ট কাকে বলে, রিপোর্ট কয় প্রকার, কী কী জানা হয়ে গেল। এইবার দেখো, আমি একটা ফরম্যাটে রিপোর্টিং লেখার জন্য, যেটা অনেকে তোমরা অসুবিধা ফিল করো, যে রিপোর্টিং লিখতে গিয়ে আমরা কোন কোন জিনিসগুলো আগে মাথায় রাখলে আমাদের ভুল হবে না, তার একটা চার্ট আমি দিচ্ছি, পারলে এটা লিখে নাও তোমরা। তার আগে তোমরা হেডিং করে নিও যে রুলস অফ রাইটিং এ রিপোর্ট, রুলস অফ রাইটিং এ রিপোর্ট। তো আমি দেখো বাঁ দিকে লিখেছি ইভেন্ট রিপোর্টিং, ডান দিকে লিখেছি নিউজ পেপার রিপোর্টিং। তোমাদের বুঝতে সুবিধা হবে যে দুটোই তো আছে সিলেবাসে, যে তোমাদের ইভেন্ট রিপোর্ট লিখতে গেলে কোন কোন জিনিসগুলো অবশ্যই দিতে হবে এবং নিউজ পেপার রিপোর্ট লিখতে গেলে কোন কোন জিনিসগুলো অবশ্যই দিতে হবে। তো বেসিক্যালি সবই মিল আছে, একটু পার্থক্য হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি। 1 নম্বর, ইভেন্ট রিপোর্টিং এবং নিউজ পেপার রিপোর্টিং দুটোর ক্ষেত্রে তোমাকে হেডিং করতে হবে, হেডিং ইজ মাস্ট। এবার হেডিং সম্পর্কে যখন কথা হলো, আমি একটু আলোচনা করে নিই।
হেডিং যখন করবে, হেডিং করতে গিয়ে ইভেন্ট রিপোর্টিংয়ের ক্ষেত্রে হেডিংটা কিন্তু যতটা না তোমার চিত্তাকর্ষক হবে, নিউজ পেপার রিপোর্টিংয়ের হেডিংটা কিন্তু যেন খুব মানে ভালো হয়, চিত্তাকর্ষক হয়, মানে অ্যাট্রাকটিভ হয়। তাহলে কি হয়, নিউজ পেপার রিপোর্টিংয়ের হেডিং যদি ঠিকঠাক ভালোভাবে লিখতে হবে, কারণ অনেক সময় পরীক্ষাতে হেডিংয়ে তোমার 2 নম্বর থাকে, 10 নম্বরের মধ্যে আউট অফ 10 2 মার্কস থাকে হচ্ছে হেডিংয়ের জন্য। সেক্ষেত্রে যে যত ভালো হেডিং করতে পারবে, বিশেষ করে নিউজ পেপার রিপোর্টিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে, তার নম্বরটা কিন্তু ভালো হবে। সাধারণত সেখানে দেখা যায় কি বলতো, সবাই 1 করে পাও অ্যাভারেজে। যদি একটি ভালো হেডিং করতে পারো সেক্ষেত্রে কিন্তু হেডিংয়ের জন্য 2 নম্বরও পাওয়া সম্ভব হয়। তাহলে হেডিং হচ্ছে ফার্স্ট। 2 নম্বর হচ্ছে নেমস অফ দ্য নেম অফ দ্য রিপোর্টার, যিনি রিপোর্টটা লিখছেন তার নাম, এটা দুটো ক্ষেত্রেই লিখতে হবে। এটা আমি একটু বলে নিই, একটু ব্যাখ্যা করি। নেম অফ দ্য রিপোর্টার, যখন তুমি ইভেন্ট রিপোর্ট লিখবে নিজের নামটা লিখলেই হবে। নেম অফ দ্য রিপোর্টারের ক্ষেত্রে নিজের নামটা লিখবে। এবার প্রশ্ন হচ্ছে কোথায় লিখবো। তো যখন তোমরা ইভেন্ট রিপোর্ট লিখবে, ইভেন্ট রিপোর্ট হেডিং লেখার পর তার নিচে লিখতে পারো বাই অমুক তোমার নামটা, অথবা তুমি যেটা করতে পারো, তোমরা যেটা করতে পারো, যখন রিপোর্ট রাইটিং লেখা শেষ হয়ে যাবে তার নিচের ডান দিকে তোমার বাই অমুক তোমার নামটা দেবে। তো তুমি স্টার্টিংয়েও দিতে পারো, আবার তোমার কি করতে পারো, দেখো এখানে একটা তোমার একটা ফরম্যাট এসে গেছে রিপোর্টের। তো প্রথমেই দেখো হেডিং আমি বলেছি, সেক্ষেত্রে যেটাকে টাইটেলও বলা হয়, ঠিক আছে। তারপর লেখা আছে বাই লাইন, লেখা আছে প্লেস, মান্থ অ্যান্ড ডেট। এটা হচ্ছে নিউজ পেপার রিপোর্টিংয়ের ক্ষেত্রে, যদিও মানে তোমাদের জেনে রাখা দরকার, প্লেস, মান্থ অ্যান্ড ডেটটা নিউজ পেপার রিপোর্টিংয়ে। 4 নম্বর ইন্ট্রোডাকশন দেবে। ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে হোয়াই, হোয়েন, হোয়াট, হোয়ার, এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে শুরু হয় মানে বাক্যটা প্রথমটা। তারপর হচ্ছে অ্যাকাউন্ট অফ ইভেন্ট ইন ডিটেল, অর্থাৎ যে ঘটনাটি ঘটেছে, ধরো একটা ব্যাংক রবারি হচ্ছে, সেখানে পুঙ্খানুপুঙ্খ ব্যাংকে যে ঘটনাগুলো ঘটেছে তোমাকে 5টা-6টা বাক্যে লিখতে হবে। আর লাস্ট হচ্ছে কনক্লুশন, অর্থাৎ কনক্লুশন যদি ব্যাংক রবারি হয়, যে পুলিশ তোমার তদন্ত করে দেখছে বিষয়টাকে, মানে তোমার চোরেদের ট্রেস করার জন্য, এটা হচ্ছে কনক্লুশন, ঠিক আছে। যদি সেটা কোনো ধরো ইয়াস, যে তোমার ঘূর্ণিঝড়, সেখানে অনেকে মারা গেছেন, সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার কিছু কম্পেনসেশন, অর্থাৎ যদি কোনো ক্ষতিপূরণ ঘোষণা করেন, সেক্ষেত্রে তোমাকে সেটা কি করতে হবে, সেটা উল্লেখ করতে হবে। সেটা একদম সামারির ক্ষেত্রে, মানে কনক্লুশন ক্ষেত্রে। দেখো আর একটা যেটা এসছে, যে তোমার ফরম্যাটের যে 12 পয়েন্ট টাইমস নিউ রোমানে, মানে তোমার টাইটেল করতে হবে, ডাবল পেজ লাইন্স। আচ্ছা, এটা তোমাদের জানার দরকার নেই, কারণ এটা তোমাদের স্কুল লেভেলের স্টুডেন্টদের জন্য নয়, ঠিক আছে। আচ্ছা, এটা কি দরকার? আপনি একটু করে দিন, হ্যাঁ আপনি স্ক্রিনে নিয়ে আসুন, স্ক্রিনে আসবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার দেখো আমি দুটো বলেছি। এক হচ্ছে নেম অফ দ্য রিপোর্টার, যদি ইভেন্ট রিপোর্ট হয় তোমার নামটা দেবে। কোথায় দেবে, যেটা হেডিং বা টাইটেল তার ঠিক নিচে, অথবা রিপোর্ট শেষ হয়ে যাওয়ার একদম নিচে ডান দিকে। 2 হচ্ছে যদি এটা নিউজ পেপার রিপোর্টিং হয় তাহলে কি নাম দিলে হবে, হ্যাঁ নাম দিলেও হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেওয়া হয় বাই এ স্টাফ রিপোর্টার, বা বাই আওয়ার স্পেশাল করেসপন্ডেন্ট, বা বাই আওয়ার নিউজ এজেন্সি, ঠিক আছে। বাই এ স্টাফ রিপোর্টারটা তোমরা তৈরি করবে, একটা করলেই যথেষ্ট, মানে নানা করতে গিয়ে করেসপন্ডেন্ট বানান ভুল হয়ে যেতে পারে। তো বাই এ স্টাফ রিপোর্টার লিখতে পারো যদি সেটা নিউজ পেপার রিপোর্টিং হয়। ইভেন্ট রিপোর্টিংয়ের ক্ষেত্রে আবার বলছি, ইভেন্ট রিপোর্টিংয়ের ক্ষেত্রে নিজের নামটা দেবে। 3 নম্বর যেটা আমরা করব, 3 নম্বর যেটা করব, দেখো এই জায়গাটা এখানে পার্থক্য আছে। তার আগে 3 নম্বর যেটা, সেটা এই ডান দিকটা নিউজ পেপার রিপোর্টিং লিখে দিই। প্লেস অ্যান্ড ডেট, প্লেস অ্যান্ড ডেট। তো এখানে 3 নম্বরটা আমি প্লেস অ্যান্ড ডেটটা রাখছি না। নিউজ পেপার রিপোর্টিংয়ে প্লেস অ্যান্ড ডেট কিন্তু তোমাকে মাস্ট, এটা দিতেই হবে। অর্থাৎ তুমি কোথা থেকে নিউজটা তৈরি করছো সেই জায়গার নাম, এবং কোন ডেটের এটা তোমার রিপোর্ট তৈরি হচ্ছে সেই ডেটটা তোমাকে দিতে হবে। তো ডেটটা দেওয়ার নিয়ম আমি একটু সংক্ষেপে বলে দিই। প্লেসটা ধরো তুমি কলকাতা থেকে নিউজ রিপোর্ট তৈরি করছো, তো অনেক সময় এটা তোমরা বিভ্রান্ত হয়ে যায় কোথাকার জায়গা দিতে হবে।
ঠিক আছে, তোমরা কিছু না পারলে কলকাতা লিখে দেবে, বা আশেপাশে যেগুলো মোটামুটি একটা রেকগনাইজ যেটা প্লেস আছে সেই নাম দেবে। ধরো বর্ধমানের কোনো এক গ্রামে ঘটেছে, তোমরা বার্ডওয়ান বলে সে নিউজ পেপার রিপোর্টিংয়ে প্লেসটা করবে। যদি তোমরা কলকাতা করো কোনো ক্ষতি নেই, কলকাতা লিখবে, একটা কমা দেবে, তারপরে ডেটটা এইভাবে লিখবে। যদি মনে করো ডিসেম্বর হয়, ডিইসি লেখার পর পুরোও লিখতে পারো, অসুবিধা নেই, ডিইসি লেখার পর একটা ডট দিয়ে ডেটটা দেবে। ধরো আজকে 23, তো ডিইসি ডট 23 ডে কোলন দেবে, দিয়ে রিপোর্ট স্টার্ট হবে কোলনের পর থেকে। এটা হচ্ছে নিউজ পেপার রিপোর্টিংয়ে। 3 নম্বর আমি একটা ব্ল্যাঙ্ক রেখেছি, তোমার ইভেন্ট রিপোর্টিংয়ের ক্ষেত্রে প্লেস অ্যান্ড ডেট হয় না। এইটা কিন্তু বড় পার্থক্য। ইভেন্ট রিপোর্টে প্লেস অ্যান্ড ডেট হয় না, নিউজ পেপার রিপোর্টিংয়ে প্লেস অ্যান্ড ডেট দিতে হবে। এটা হচ্ছে একটা পার্থক্য, ঠিক আছে, এটা মনে রেখো। এরপরে দেখো 4 নম্বরে যাচ্ছি আমি, ইউজ পাস্ট টেন্স। ইউজ পাস্ট টেন্স, উভয় ক্ষেত্রে আমরা পাস্ট টেন্স ব্যবহার করব। অর্থাৎ ইভেন্ট রিপোর্টিংয়ের ক্ষেত্রেও পাস্ট টেন্স ব্যবহার করব এবং নিউজ পেপার রিপোর্টিংয়ের ক্ষেত্রেও পাস্ট টেন্স ব্যবহার করব। প্রশ্ন হচ্ছে, আচ্ছা এখানে কি প্রেজেন্ট টেন্স ব্যবহার করা যায় না? হ্যাঁ যায়, ঠিক আছে, প্রেজেন্ট টেন্স মানে কার্যক্ষেত্রে, কিন্তু যে ঘটনাগুলো ঘটে গেছে সেই ঘটনাগুলো যদি তোমাকে বর্ণনা করতে হয় সেটা কিন্তু তোমাকে পাস্ট টেন্সেই লিখতে হবে। প্রেজেন্ট টেন্সের ব্যবহার কদাচিৎ, মানে অল্প, তো প্রেজেন্ট টেন্স মানে ব্যবহার করতে পারো কম, কিন্তু যদি ইভেন্ট রিপোর্ট হয় সেটা কিন্তু প্রেজেন্ট টেন্স একেবারেই ব্যবহার করবে না। ধরো স্কুলের কোনো একটা বাৎসরিক অনুষ্ঠান হয়ে গেছে, সেখানে তুমি প্রেজেন্ট টেন্স ব্যবহার করবে, হবে না। কিন্তু যদি কোনো নিউজ পেপার রিপোর্ট হয় সেক্ষেত্রে তুমি কিন্তু পাস্ট টেন্সের পাশাপাশি প্রেজেন্ট টেন্সও ব্যবহার করতে পারো, কিন্তু অল্প, এটা মাথায় রেখো। 5, ইউজ ইনডাইরেক্ট স্পিচ। এখানেও ইউজ ইনডাইরেক্ট স্পিচ। দেখো উভয় ক্ষেত্রেই আমরা ইনডাইরেক্ট স্পিচ ব্যবহার করব। ইভেন্ট রিপোর্টিংয়ের ক্ষেত্রে ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ ইনডাইরেক্ট ন্যারেশন ব্যবহার করব, এবং নিউজ পেপার রিপোর্টিংয়ের ক্ষেত্রেও আমরা ইনডাইরেক্ট স্পিচ ব্যবহার করব, অর্থাৎ ইনডাইরেক্ট ন্যারেশন ব্যবহার করব। তাহলে আবার একবার বলে দিই, 5টা যে পয়েন্টস, বেসিক 5টা পয়েন্টস আছে, এই 5টা পয়েন্টসের মধ্যে মিল 4টে ক্ষেত্রে, অমিল একটা ক্ষেত্রেই। ইভেন্ট রিপোর্টিংয়ে কোনো ডেট এবং টাইম হয় না, যেটা নিউজ পেপার রিপোর্টিংয়ে হয়, আর বাকি সমস্ত কিন্তু সেম। তো তোমাদের আজকে আমি যেটা করাবো, নিউজ পেপার রিপোর্টিং যদি সময় থাকে আমি একটু দেখিয়ে দেবো। আজকে ইভেন্ট রিপোর্টটা আমি যাই, কারণ তোমাদের এক্সামে কিন্তু ইভেন্ট রিপোর্ট এবং নিউজ পেপার রিপোর্ট দুটোই আসে। তো আমি যদি পরে আবার ক্লাস পাই আমি নিউজ পেপার রিপোর্ট করাবো, সময় থাকলে আজকে করাবো। ইভেন্ট রিপোর্টটা আমি ডিটেলসে দেখিয়ে দিই তোমাদের। দেখো রাইট এ রিপোর্ট, তোমাদের এক্সামে এই মানে এইভাবে স্টার্ট, মানে তোমার প্রশ্নটা থাকবে, রাইট এ রিপোর্ট অ্যাবাউট দ্য গোল্ডেন জুবলি সেলিব্রেশন ইন ইউর স্কুল উইদিন 100 to 120 ওয়ার্ডস। ঠিক আছে, 100 থেকে 120 শব্দের মধ্যে তোমাদের বিদ্যালয়ে যে গোল্ড, অর্থাৎ যেটাকে আমরা স্বর্ণজয়ন্তী বলি, সেই স্বর্ণজয়ন্তী সম্পর্কে তোমাদের একটা রিপোর্ট লিখতে হবে। এটাকে ইভেন্ট রিপোর্ট বলা হয়। তোমাদের আবার একবার মনে করিয়ে দিই, স্কুলে যখন কোনো অনুষ্ঠান হবে, সেটা গোল্ডেন জুবলি সেলিব্রেশন হতে পারে, সেটা স্কুলের প্রতিষ্ঠা দিবস হতে পারে, বা সেন্টেনারি অফ স্কুল, তারপরে তোমার অ্যানুয়াল স্পোর্টস মিটস হতে পারে, বা অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি হতে পারে, এর ওপরে আসে। তো আমি একটা দেখিয়ে দিলে তোমরা বাকিগুলো লিখতে পারবে। এটা যদি ক্লাবের ক্ষেত্রেও আসে, সেই ক্লাবের ক্ষেত্রে অনেকটা স্কুলের মতোই হবে। ঠিক আছে, তো এটা থাকবে তোমার ইনস্ট্রাকশন। তারপর কতগুলো পয়েন্টস থাকবে, পয়েন্টসগুলো আমি একটু ছোট্ট ছোট্ট করে দিই। প্রথম যেটা থাকবে পয়েন্টসে, পার্টিসিপেশন। পার্টিসিপেশন, তো পার্টিসিপেশন পয়েন্টসে যেটা দেয়া থাকে জেনারেলি, স্টুডেন্টস, গার্জিয়ানস,
অ্যান্ড টিচার্স, সঙ্গে চিফ গেস্ট থাকে। তো পয়েন্টস থাকবে পার্টিসিপেন্ট, মানে কারা কারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল, এটা পয়েন্টস দিয়ে দেওয়া থাকবে, স্টুডেন্ট, গার্জিয়ানস অ্যান্ড টিচার্স এবং কিছু লোকাল হোস্ট, লোকাল যেটা চিফ গেস্ট। 2 নম্বর পয়েন্টস যেটা থাকবে সেটা কি, সেটা হচ্ছে প্রেসিডেন্ট। সাধারণত এইভাবেই থাকে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট মানে হচ্ছে সভাপতি, এখানে কিন্তু প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি না। একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে প্রেসিডেন্ট সভাপতি হবে, মনে রেখো। ধরো আমি এখানে দিয়ে দিলাম লোকাল এমএলএ বা লোকাল এমপি বা অন্য আদার্স কেউ হতে পারে, প্রেসিডেন্ট। তাহলে পার্টিসিপেশন দিলাম, প্রেসিডেন্ট দিলাম, মানে এগুলো পয়েন্টসে থাকবে। 3 নম্বর পয়েন্টস দেবো দেব চিফ গেস্ট, প্রধান অতিথি বা মুখ্য অতিথি। আমি এখানে দিয়ে দিলাম চেয়ারম্যান অফ ইয়োর মিউনিসিপ্যালিটি। আচ্ছা, প্রসঙ্গ বলি, যারা গ্রামে থাকো তাদের জন্য এখানে থাকবে কি বলতো, যে গ্রাম প্রধান অব দ্য বা পঞ্চায়েত প্রধান, এটা থাকবে। 4 নম্বর পয়েন্টস থাকবে প্রোগ্রামস। প্রোগ্রামস থাকবে। প্রোগ্রামসে কী কী থাকে, প্রথম থাকে ফ্ল্যাগ হোস্টিং, পয়েন্টসগুলো দেওয়া থাকবে, একটু লিখে দিচ্ছি আমি। ফ্ল্যাগ হোস্টিং থাকবে। ফ্ল্যাগ হোস্টিংয়ের পর কী থাকবে, ফ্ল্যাগ হোস্টিংয়ের পর থাকবে তোমার ওপেনিং সং, এগুলো এক একটা পয়েন্টস হবে। ওপেনিং সং হবে, ওপেনিংয়ের সঙ্গে থাকবে রিসাইটেশন, রিসাইটেশন থাকবে, ক্লাসিক্যাল সং, ক্লাসিক্যাল ড্যান্স, ধরো পয়েন্টস থাকলো, এটা লিখলাম না, ঠিক আছে। তারপরে কি থাকবে, 4 নম্বর পয়েন্টস আমরা গেছি। পরীক্ষার সময় এরকম 5টা 6টা পয়েন্টস দিয়ে দেবে তোমাদের, সেগুলোর ওপর লিখতে হবে। আমি একটা করে দেখিয়ে দিচ্ছি তোমাদের, পয়েন্টসগুলো লিখে নিও, বা পরে যারা পরে ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজেও দেখতে পাবে, চ্যানেলে সিটিভিএন। 5 নম্বর পয়েন্টস, ধরো স্পিচ। স্পিচ মানে বক্তৃতা, বাই হেড অফ দ্য ইনস্টিটিউশন অ্যান্ড গেস্টস। বক্তৃতা থাকবে সেখানে। আর লাস্ট দিলাম ক্লোজিং সং। ধরো এই পয়েন্টস কটা তোমাদের দেয়া আছে, এই পয়েন্টস কটার ওপর বেস করে তোমাকে কি করতে হবে, রিপোর্টটা, ইভেন্ট রিপোর্টটা লিখতে হবে। আমি কিন্তু আবার বলছি, এটা আমরা করছি ইভেন্ট রিপোর্ট আজকে। তো দেখো, এই 6টা পয়েন্টস দিয়ে দেওয়া থাকবে, 5টা থাকুক 6টা থাকুক, এরকম পয়েন্টস দিয়ে দেবে। এই পয়েন্টসের উপর বেস করে তোমাকে কি করতে হবে, রিপোর্টটা লিখতে হবে। তো ফার্স্ট আমি রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে কি বলেছি, প্রথমেই যেটা করবে সেটা হচ্ছে কি, হেডিং বা টাইটেল, রিপোর্ট রাইটিং। তাহলে তোমাকে দেখো বলেছে যে স্কুলের গোল্ডেন জুবলি সেলিব্রেশন সম্পর্কে একটা রিপোর্ট তৈরি করো। তাহলে কি হবে, গোল্ডেন জুবলি সেলিব্রেশন অফ আওয়ার স্কুল। এবার যদি মনে করো যে গোল্ডেন জুবলি সেলিব্রেশন অফ আওয়ার স্কুলের কথাগুলো সব ক্যাপিটালে লিখবো, লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আমি যেটা করেছি, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট যে লেটারটা ক্যাপিটালে লিখেছি, ঠিক আছে। হ্যাঁ, তোমার এটা বাদ দিয়ে অফের ওটা, মানে যেগুলো তোমার আর্টিকেল এবং যেগুলো প্রিপোজিশন, ওগুলো কিন্তু ক্যাপিটালে করো না। আর্টিকেল প্রিপোজিশন বাদ দিয়ে বাকি যে ওয়ার্ডগুলো হবে সেগুলো তুমি ক্যাপিটালে লিখবে, বা পুরোটাই ক্যাপিটালে লিখতে পারো। এরপরে দেখো যেটা করবো, আমি বলেছি যে যদি ইভেন্ট রিপোর্ট হয় তোমার নামটা লিখবে। তো আমি এখানে একটা ইমাজিনারি নাম লিখে দিচ্ছি। দেখো এখানে একটা ইমাজিনারি নামে লিখে দিচ্ছি, বাই স্বর্ণাভ ভট্টাচার্য। ধরো স্টুডেন্টের নাম, তোমাদের যা নাম তাই লিখবে তোমরা, ঠিক আছে। এবার এই যে তোমরা এই যে নামটা লিখছো, এটা এখানেও লেখা যেতে পারে, আবার যখন রিপোর্ট হয়ে যাবে, রিপোর্ট হয়ে যাওয়ার পর রিপোর্টের একেবারে শেষের ডান দিকে লিখবে, বাঁ দিকে না কিন্তু। রিপোর্ট লেখা শেষ হয়ে যাওয়ার পর একেবারে ডান দিকে। আমি একটা তোমাদের ছোট্ট সাজেশন দিই, অনেক স্টুডেন্ট কী করে,
ঠিক আছে স্যার বলেছেন একদম নিচে শেষে লিখে দেবো, ভুলে যায়। ঠিক আছে, তোমরা প্রথমে এই কাজটি সেরে নেবে, প্রথমে হেডিং বা টাইটেল করার পরেই তোমার নামটা অর্থাৎ তুমি এখন রিপোর্টার, তুমি তোমাদের স্কুলে যে গোল্ডেন জুবলি সেলিব্রেশন হচ্ছে সেটা তুমি প্রেজেন্ট করছো রিপোর্টিং আকারে। আমি আগেই বলেছি যে ইভেন্ট রিপোর্টে কোনো তোমার ডেট এবং কোনো তোমার প্লেস হয় না, যেটা তোমার নিউজ বা রিপোর্টে হয়। তো আমি শুরু করি, যে শুরু করবে দেখো তোমার বিদ্যালয় বলছে, তাহলে শুরুটা আমরা এইভাবে করব। আমি খুব সহজ সরল ভাষায় তোমাদের লিখছি, জটিল ভাষায় যাবে না, ঠিক আছে? সহজ সরল ভাষায়, যেন কোনো রকম গ্রামাটিক্যাল ভুল না হয় এই ব্যাপারটা দেখো। কি লিখছি, যে আওয়ার স্কুল সেলিব্রেটেড। আমি আগেই বলেছিলাম যখন আমরা ইভেন্ট রিপোর্ট লিখবো বা যে কোনো রিপোর্ট রাইটিং লিখবো আমরা পাস্ট টেন্সে লিখবো। দেখো সেলিব্রেটেড লিখেছি, পাস্ট টেন্স লিখেছি। তা আওয়ার স্কুল সেলিব্রেটেড দ্য গোল্ডেন জুবলি সেলিব্রেশন অন 15 ডিসেম্বর। আওয়ার স্কুল সেলিব্রেটেড দ্য গোল্ডেন জুবলি সেলিব্রেশন অন 15 ডিসেম্বর হলো প্রথম বাক্য, খুব সহজ সরল ভাষায়। আচ্ছা, এরপরে লিখব দ্য স্টুডেন্টস কারা কারা উপস্থিত ছিল? দ্য স্টুডেন্টস, গার্জিয়ানস অ্যান্ড টিচার্স were present in this celebration বা in this program. কারা কারা উপস্থিত ছিল পয়েন্টস আছে, আমি লিখে দিলাম যে দ্য স্টুডেন্টস, গার্জিয়ানস অ্যান্ড টিচার্স আর প্রেজেন্ট ইন দিস সেলিব্রেশন। ছোট ছোট বাক্য মনে রাখবে যেন কোনো ভুল না থাকে। 3 নম্বর বাক্য যেটা লিখব, 3 নম্বর বাক্য যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে প্রেসিডেন্ট। যে পয়েন্টসগুলো থাকবে একটা একটা বাক্য তৈরি করো। প্রেসিডেন্ট হচ্ছে লোকাল এমএলএ লিখেছি, লোকাল এমপি হতে পারে। তাহলে আওয়ার লোকাল এমএলএ, এখানে বলে দিই কোনো নাম লেখার দরকার নেই। আওয়ার লোকাল এমএলএ presided over the function. খেয়াল করো এখানে প্রেসিডেন্ট ছিল, আমি ওইটা কি করলাম, ওই প্রেসিডেন্ট ফর্মটা নাউন ফর্ম, ওটাকে ভাব ফর্ম নিয়ে এলাম প্রিজাইড, অর্থাৎ সভাপতিত্ব করা। তাহলে আওয়ার লোকাল এমএলএ প্রিজাইডেড ওভার দ্য ফাংশন। ছোট্ট ছোট্ট বাক্য, আগেই বলেছি আওয়ার লোকাল এমএলএ প্রিজাইডেড ওভার দ্য ফাংশন, অর্থাৎ স্থানীয় এমএলএ এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেছিলেন। পাস্ট টেন্স দেখো, প্রিজাইডেড পাস্ট টেন্স। নেক্সট বাক্য, নেক্সট পয়েন্টস ছিল তোমার কি? চিফ গেস্ট ছিলেন চেয়ারম্যান অফ দ্য মিউনিসিপ্যালিটি। তা লিখবে দ্য চেয়ারম্যান অফ আওয়ার মিউনিসিপ্যালিটি এখানে যার ধরো মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান থাকলো না, লোকাল থানার ওসি থাকলো, তারটাই লিখবে যে দ্য ওসি অফ আর লোকাল পুলিশ স্টেশন, এটা লিখবে। তাহলে দ্য চেয়ারম্যান অফ আর মিউনিসিপ্যালিটি was present as the chief guest. The chairman of our municipality was present as the chief guest. সহজ সহজ ইংরেজি আগেই বলেছি, এটা লিখবে। লেখার পর আমরা লিখে দিলাম, এরপর প্রোগ্রামে যাব। প্রোগ্রাম হচ্ছে প্রথম যেটা আছে ফ্ল্যাগ হোস্টিং। তাহলে সাধারণত ফ্ল্যাগ হোস্ট কারা করে? হয় স্কুলের হেড যিনি, অথবা যিনি এমএলএ, অথবা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, কাউকে সাধারণত কে যারা প্রিজাইড করেন অর্থাৎ প্রেসিডেন্ট থাকেন তিনিই করেন। তা লিখবে
the president hosted the flag and the function started. এটা অন্যভাবে লেখা যায় যে দ্য ফ্ল্যাগ ওয়াজ হোস্টেড বাই দ্য প্রেসিডেন্ট, এটাও লিখতে পারো, প্যাসিভ ভয়েসেও লিখতে পারো। আমি এটা অ্যাক্টিভ ভয়েসে লিখেছি। আমি আগেই বলেছি যে রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু ন্যারেশনের পাশাপাশি তোমার ভয়েস চেঞ্জও কাজে লাগে। তুমি যদি লেখো দ্য ফ্ল্যাগ ওয়াজ হোস্টেড বাই দ্য প্রেসিডেন্ট লিখতে পারো। আমি এখানে কি লিখলাম, দ্য প্রেসিডেন্ট হোস্টেড দ্য ফ্ল্যাগ অ্যান্ড দ্য ফাংশন স্টার্টেড লিখলে। এরপর দেখো পতাকা উত্তোলনের পরেই যেটা লেখা আছে সেটা হচ্ছে কি ওপেনিং সং। তা লিখবে some students of our school sang the opening song. এটা লিখতে পারো, অথবা তুমি লিখতে পারো যে through the opening song sang by some students of a school the program started. এটাও লিখতে পারো, প্যাসিভ ভয়েসেও লিখতে পারো। তাহলে আমি অ্যাক্টিভ ভয়েসেও বলছি, চেষ্টা করছি প্যাসিভ ভয়েসেও বলতে। হয়তো অনেকের মনে প্রশ্ন আছে স্যার এরম লিখলে হবে না, তো তুমি অ্যাক্টিভ ভয়েসেও লিখতে পারো, প্যাসিভ ভয়েসেও লিখতে পারো, বাক্য ঠিক হওয়া নিয়ে দরকার। এরপর ওপেনিং সং হওয়ার পর দেখো আমি কি বলেছি যে তোমার রিসাইটেশন আছে, ক্লাসিক্যাল সং আছে, ড্যান্সেস আছে, এইগুলো নিয়ে আমি একটা বাক্য লিখি। তা লিখবে some students participated in recitation হচ্ছে আবৃত্তি পাঠ, রিসাইটেশন। classical songs and classical dances, এগুলো সাধারণত অনুষ্ঠানে হয়। some students participated in recitation, classical songs and classical dances। আমি দেখো এখানে পার্টিসিপেটেড লিখেছি, পাস্ট টেন্স করেছি। আমি আগেই বলেছি যে ইভেন্ট রিপোর্ট কি নিউজ পেপার রিপোর্ট পাস্ট টেন্সে লিখতে হয়, পাস্ট টেন্সে লিখেছি এবং সহজ সরল ভাষায় লিখেছি। সহজ সরল ভাষায় লিখবে, ওভার 90% পাবে মার্কস। এরপর দেখো স্পিচ বলেছি, অর্থাৎ বক্তৃতা। তো বক্তৃতার ক্ষেত্রে যেটা লিখবে, প্রথম বক্তৃতা যেটা করেন সাধারণত যিনি চিফ গেস্ট থাকেন বা প্রেসিডেন্ট যিনি থাকেন, তাহলে কি লিখবে যে our MLA delivered us an attractive speech on the importance of this day। একটু বাড়াবে তোমরা, এগুলো চেষ্টা করবে যে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে যে আওয়ার MLA ডেলিভার্ড আস অ্যান অ্যাট্রাক্টিভ স্পিচ অন দ্য ইম্পর্টেন্স অফ দিস ডে। কারণ দেখো সুবর্ণ জয়ন্তী অর্থাৎ যেটা স্বর্ণ জয়ন্তী বলা হয়, ঠিক আছে, তো এই অনুষ্ঠানটা এমন একটা অনুষ্ঠান, একটা বিশেষ তাৎপর্যপূর্ণ, তা সেই দিনটার ওপর আলোকপাত করে যিনি স্থানীয় MLA যিনি প্রিজাইড করছেন অনুষ্ঠানে তিনি বক্তৃতা করলেন। এটা একটা পয়েন্টস হলো। তারপর কি লিখবো, তারপরেই যিনি বক্তৃতা করতে উঠবেন তিনি হচ্ছেন চিফ গেস্ট। তাহলে ওই বাক্যটা কেমনভাবে লিখবো আমরা, দেন চিফ গেস্ট অলসো লেখো, দেন চিফ গেস্ট অলসো ডেলিভার্ড হিজ স্পিচ। এটা ছোট করে দাও, এখানে বড় করার দরকার নেই। চিফ গেস্ট হলো,
লাস্ট যিনি বক্তৃতা দেন তিনি স্কুলের হেডমিস্ট্রেস হেডমাস্টার, এবং সেখানে থ্যাঙ্ক গিভিংয়ের ব্যাপারটা থাকে। তা লিখবে ওটা যে আওয়ার হেডমাস্টার আর হেডমিস্ট্রেস যে কোনো একটা লিখবে, আওয়ার হেডমাস্টার delivered a good speech for all of us, and he also thanked, দেখো past tense করছি, delivered, thanked, and he also thanked everyone to present on this day. On this day এটা লিখবে, ডেলিভার্ড বললাম, থ্যাঙ্কড বললাম। তারপরে দেখো তারপরে কি আছে, তারপর যেটা আছে সেটা হচ্ছে কি ক্লোজিং সং বলেছে। তা লিখবে some students sang the closing song, and thus মানে এইভাবে the function came to an end. তাহলে some students sang the closing song and thus মানে এইভাবে the function came to an end লিখলে। এবার একটা তুমি কনক্লুশন সেন্টেন্স দিয়ে দিতে পারো, যে কি দেবে কনক্লুশন স্টুডেন্টস, কনক্লুশন সেন্টেন্স কি দেবে, কনক্লুশন সেন্টেন্স দেবে দিস ফাংশন হ্যাজ, এখানে একটা প্রেজেন্ট টেন্স আমি ব্যবহার করছি, has created a history to our school diary বা টু আওয়ার স্কুল। তাই দেখো এখানে আমি একটা প্রেজেন্ট টেন্স ব্যবহার করলাম। তুমি কনক্লুশন সেন্টেন্স প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে পারো, কিন্তু যতগুলো বাক্য এখানে লেখানো হলো আগের যে বাক্যগুলো সব কিন্তু পাস্ট টেন্সে লেখানো হয়েছে। এবার পাস্ট টেন্সে লেখাতে গিয়ে কিছু কিছু বাক্য আমি তোমাদের অ্যাক্টিভ ভয়েসেও বলেছি, কিছু কিছু বাক্য প্যাসিভ ভয়েসেও বলে দিয়েছি। তুমি অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস দুটোই ব্যবহার করতে পারো তোমরা যখন ইভেন্ট রিপোর্ট লিখবে। নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রেও ঠিক সেম জিনিস। যেটাই লেখো যেন গ্রামাটিক্যালি ঠিক হয়, তাহলে মার্কসটা কিন্তু খুব ভালো হবে। এবার বেশ, যেহেতু হ্যাঁ স্যার, আজকে আর হাতে আর সময় নেই, আমাদের শেষ করতে হবে। তবে একটা জিনিস একটু স্পষ্ট করে বলে দিই, এই যে স্যারের বোর্ডে জায়গা কম থাকবার জন্য পয়েন্টগুলোকে বারবার করে মুছতে হলো, আবার লিখতে হলো। তোমরা যখন সোশ্যাল মিডিয়ায় সিটিভিএনে যখন ইউটিউব পেজ বা ইত্যাদিতে আমাদের এই প্রোগ্রাম যখন আপলোড হবে দেখবে, তোমরা পুরো প্রোগ্রামে সিরিয়ালই পাবে। এটা মানে একটা পেজ যখন লেখা হচ্ছে সেই পয়েন্টটাকে দরকার হলে তুমি নোট ডাউন করে নাও তোমার খাতায় যে কি লিখছেন স্যার, পজ করে নাও, আবার পরের লাইন লেখো, তাহলে দেখবে তুমি একটা প্রপার ফরম্যাটে পুরো পেয়ে যাবে রিপোর্ট রাইটিংটাকে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। মানুষ স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে আবার অন্য কোনো অনুষ্ঠানে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ এই অনুষ্ঠান দেখবার জন্য। নমস্কার সবাইকে।